আওয়ামী লীগকে ফেরাতে সমঝোতা করতে ছাত্র নেতাদের উপরে চাপ দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস, তার জন্য আমেরিকা থেকে একটা উপহার আসতেছে। অলরেডি উপহারটা চলে আসছে। পাগলারে আর সেতাইয়া দিও না। যেই ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনায় স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ওই দিন বেশি দূরে না, আসলে মাইরা দেবে। কারণ কাছাকাছি লেভেলের জিনিসগুলো যাচ্ছে। 40 বছরের ইতিহাস মনান্তরে শতবর্ষের ইতিহাস ভেঙে দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছে। যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে এবং যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে। এই ফাঁসির আতঙ্ক তাদের মধ্যে ঢুকে গেছে এবং আপনারা খেয়াল করেছেন সার্জিস আলম তিনিও বলেছেন তাদের আসলে যেদিকে তারা যাক তাদের ঝুলতে। আওয়ামী লীগের আমলে একেবারে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে এবং শেখ হাসিনা তিনি নাকি বহু দুর্নীতি করেছেন। আসলে সেই মোহাম্মদ ইউনূসের আমলেও কিন্তু কম দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে না। তবে আসল দুর্নীতিবাজ কে, শেখ হাসিনা নাকি মোহাম্মদ ইউনূস? মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে। ভারতীয় এক দালাল সাংবাদিক, তার নাম মাসুদ কামাল, তাকে এখন আর আপনারা ছেড়ে দিলে হবে না। যেখানে পাবেন সেখানে একটু গরম সিন্নি খাওয়াই দিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটার থাম্বনেল, টাইটেল এবং ইন্ট্রোর ভিডিও দেখে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আসলে আজকের ভিডিওটার টপিক কি। বর্তমান বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা শাসন আমল চলতেছে, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাকে নিয়ে অনেক বেশি সমালোচনা করতেছে, যেটা না সেটা বলতেছে এবং তার সঙ্গে যোগ দিয়েছে ভারতের কিছু সোশ্যাল মিডিয়া। তারা এমন ভাবে কিছু খবর তারা প্রচার করতেছে যে খবরগুলোতে এমন একটা কথা আসতেছে যে কালকের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশে তার যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা প্রয়োগ করবে, সেই ক্ষমতা নিয়েই কিন্তু সে দেশে ফিরবে, এমন কথা কিন্তু বলতেছে। হ্যাঁ দর্শক, আমি আপনাদেরকে এমন কিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখাবো, এমন কিছু এক্সক্লুসিভ প্রতিবেদন দেখাবো যেগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে আসলে আমাদের বাংলাদেশের নামে কি প্রচার করা হচ্ছে। তো দর্শক, কথা বলাবো না, সর্বপ্রথম কিছু ভিডিও ফুটেজ দেখে নেব। ভিডিওটি শুরু করে আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আপনাদের ইম্পর্টেন্ট সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নেব। আওয়ামী লীগকে ফেরাতে সমঝোতা করতে ছাত্র নেতাদের উপরে চাপ দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, ফেসবুকের নিজের ভেরিফাইড পেজের অ্যাকাউন্টে দেওয়া দুটো পোস্টে এই নিয়ে লেখেন তিনি এবং বলেন, হাসনাত লিখেছেন, গত 11 মার্চ দুপুর 2:30টায় তিনি সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে রিফাইন্ড করার পরিকল্পনা উপস্থাপন করা হয়। আসন সমঝোতার মাধ্যমে এই পরিকল্পনা মেনে নিতে বলা হয় তাদের। এ সময় বলা হয়, একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজিও হয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম এই সংগঠক ফেসবুকে আরও লিখেছেন, এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে এবং হাসিনাকে অস্বীকার করবে তারা, এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে এই রিফাইন্ড আওয়ামী লীগ। তবে এই প্রস্তাবের তাৎক্ষণিক বিরোধিতা করে তারা জানান, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে বিচারের কাজ করতে হবে। জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ হবে না বলেও তাদের জানানো হয় ওই আলোচনায়। এ সময় তারা বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে তাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফিরলে দেশে সংকট সৃষ্টির কথাও জানান তিনি লেখেন, 5 আগস্টের পরই নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ, দলটির চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস, তার জন্য আমেরিকা থেকে একটা উপহার আসতেছে। অলরেডি উপহারটা চলে আসছে। আপনারা অনেকেই জানেন, আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার, তার সাথে আপনার মোটামুটি এই অন্তর্বর্তীকালে সরকারের সাথে একটা বৈঠক কিংবা একটা কথা হয়েছিল একসাথে বসে আপনার কনফারেন্সের মাধ্যমে। সেটি মোটামুটি আপনার 4 থেকে 5 মাস আগে। কিন্তু হঠাৎ করে আজকে কেন আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে আমাদের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি কেন গোপনভাবে একটা বৈঠক করলেন? কেন? তার আগে আপনাকে একটু পিছনে যেতে হবে। সেটি হচ্ছে, এই ডক্টর ইউনূস এবং আমেরিকা থেকে যখন নাকি আপনার আমেরিকার মহাসচিব তিনি আমাদের বাংলাদেশে রোহিঙ্গা প্রসঙ্গে আসে, তখন দেখবেন সম্পূর্ণভাবে সময় আমাদের বাংলাদেশের সংস্কৃতি কিংবা আদার্স অনেক জায়গায় তিনি ঘোরাফেরা করে এবং সমস্ত জায়গায় ডক্টর ইউনূস তার সাথে ছিল, তাই নয় কি? এবং মেইন টুইস্টটা হচ্ছে এখানেই যে আমেরিকার বা জাতিসংঘের যে মহাসচিব তিনি আপনার পুনরায় আমেরিকায় আপনার ফিরে যাওয়ার আগে
আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে একটা বৈঠক করলেন। আচ্ছা, কোনো দেশের কিংবা বিশেষ করে জাতিসংঘের সচিব কখনোই কি, বা যে কোনো দেশে যাক না কেন, তিনি কি ওই দেশের আপনার সেনা প্রধানের সাথে সরাসরি মিটিং করতে পারে? এটা কোনোদিনও পারে না। শুধু আমাদের বাংলাদেশের ক্ষেত্রেই প্রথম হলো। কেন হলো? কারণ আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার। অন্যদিকে আপনার ওই যে তুলসী যে বর্তমান যে নাড়াচাড়া দিছে, আর ডোনাল্ড ট্রাম্প তিনি তো বলছেই যে বাংলাদেশে যে 29 মিলিয়নের মাধ্যমে যে একটা জঙ্গিবাদী মৌলবাদী কিংবা আপনার পাকিস্তানি সেই হানাদার বাহিনীরা, বা বিশ্বের ভিতরে যে 2 নাম্বার র্যাঙ্কিংয়ে মাফিয়া গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানি, বা এদের যেই আপনার বীজগুলা বাংলাদেশে একটা জঙ্গি হামলা করছে, এবং এটাকে আমরা একেবারে মানে কি বলে 0 থেকে একদম মনে করেন 100 পর্যন্ত আমরা তদন্ত করে দেখব, বা পুরো বিষয়টা আমরা খতিয়ে দেখব। আর বর্তমান এর জন্যই আপনার জাতিসংঘের মহাসচিব তিনি আপনার সম্পূর্ণ তার যে সফরটা ছিল সেটা শেষ করার আগে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে তিনি মনে করেন একটা বৈঠক করলেন, এবং সেই বৈঠকের পরেই আপনার এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তার সাথে একটা বৈঠক হলো। আচ্ছা, সেই বৈঠকটা কি আপনার সেনা প্রধান তার নিজের ইচ্ছা অনুযায়ী করলো, নাকি আপনার ডক্টর ইউনূস তাকে ডাকাইলো? কোনটা বলেন তো? আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি মনে করেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালকে ডাকাইছে এবং তার সাথে বৈঠক করছে। আচ্ছা, সেখানে মহাসচিব মিস্টার তিনি আসলে কেন আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে বৈঠক করছে? কারণ আমাদের বাংলাদেশে আপনার যে একটা জঙ্গি হামলা করছে, আপনার সংখ্যালঘুদের উপর আক্রমণ, পুলিশ গণহত্যা, পরে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আপনার মা বোনদের উপরে ইজ্জতের উপরে আক্রমণ, মানে এই যে একটা মনে করেন অরাজকতা প্রতিনিয়ত চলমান, কিংবা বাংলাদেশে যে একটা আপনার জঙ্গিবাদীর হামলা, অন্যদিকে তুলসী গাওয়ার তিনিও কিন্তু এটা নিয়ে চরম ভাবে মনে করেন বর্তমান নাড়াচাড়া দিয়ে দিছে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করছেন। আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং একটি মহল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে চায়। বাংলাদেশে আওয়ামী লীগের এখন যে পলিসি, যেটা আমি প্রায় 3-4 মাস আগেও বারবার বলেছিলাম, যে আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে তারা যে কোনো মূল্যে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা এবং যে কোনো মূল্যে সর্বনিম্ন সংখ্যক সিট পেয়েও যদি তারা সংসদে ঢুকতে পারে, এটাই তাদের বিজয়, এটাই তাদের মূল ষড়যন্ত্রের বীজ বপন শুরু। কেন বলছি এই কথা? আওয়ামী লীগ জানে যে তারা যদি সংসদের বাহিরে থাকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের দল নিষিদ্ধ থাকা অবস্থায় তারা কোনো কার্যক্রম করতে পারবে না, ষড়যন্ত্র করতে পারবে না, দেশি বিদেশি মানুষকে আকৃষ্ট করতে পারবে না, যে কারণে তারা তাদের প্রয়োজনে শেখ হাসিনার নাম বাদ রেখে, শেখ পরিবারকে বাহিরে রেখে, এবং সেটা যে প্রয়োজনে বাদ রাখবে কিংবা বাহিরে রাখবে সে এমনটা নয়, বরং শেখ হাসিনার পরামর্শেই এই কার্যক্রমটা তারা করে যে কোনো একজন তৃতীয় ব্যক্তিকে, ধরেন সাবের হোসেন চৌধুরী কিংবা অন্য XYZ তাদের আওয়ামী লীগের নেতা, তাদের যে কারণে নেতৃত্বে একটা এগ্রিমেন্ট করে তাদেরকে নির্বাচনের পথে নিয়ে আসা হবে। আওয়ামী লীগ ভালো করে জানে যে আওয়ামী লীগের যদি একটা খোরা, লুলা, ল্যাংড়া, চোখ নাই, হাত নাই, পা নাই, কিচ্ছু নাই, শুধু বলা হয় লোকটা আওয়ামী লীগ, ওর জাত পাত বংশ যা আছে সবাই এসে সেখানেই ভোট দিবে, এটা আওয়ামী লীগ ভালো করে জানে। এবং আওয়ামী লীগ এটাও ভালো করে জানে যে আওয়ামী লীগের যেই এখানে নির্বাচন করুক কিংবা না করুক, শেখ হাসিনা যখন আবার ফিরে আসবে কিংবা আসার প্রয়োজন বোধ করবে, কিংবা শেখ পরিবারের যে কেউ যখন বাংলাদেশের রাজনীতি ইন করবে, তখন এখন যারাই নেতৃত্ব দেখ না কেন তারাই তাকে স্পেস তৈরি করে দিবে এবং তার জন্য কাজ করবে। আজকে সে কারণেই আওয়ামী লীগকে নতুন করে নির্বাচনে আনার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত চক্রান্ত শুরু করেছে। পাশাপাশি বাংলাদেশেরও ইতিমধ্যেই শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনের কিছু কিছু জায়গায় তারা সমন্বয় করে আগামী নির্বাচনে তাদেরকে রাস্তায় রাখতে চায় কিংবা অংশগ্রহণ করাতে চায়। কিন্তু বাঙালি এই কয়েকদিনই ভুলে গেল 2000 মানুষের হত্যার কথা, 30 থেকে 50,000 মানুষ এখনো কাতরাচ্ছে বেডে, হসপিটালে, সেই কথা। আওয়ামী লীগ যে জাতে একটি খারাপ দল এবং তারা যে জাতে মাতাল তালে ঠিক, যখন যেটা প্রয়োজন সেটাই যে তারা করবে, এটা বাঙালি এত অল্প সময়ে ভুলে গেলেন। এই আওয়ামী লীগ যে কোনো মূল্যে আপনার ছলছাতুরি করে শুধু নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনে অংশগ্রহণ করে তারা যে কোনো ভাবে হোক, তারা তাদের ভোট নিয়ে হোক, যেভাবে হোক, 2-4টা সিট হোক, যা হোক, তারা সেখানে জয়যুক্ত হয়ে আসতে চায়। প্রয়োজনে শেখ হাসিনার আসনে
শেখ হাসিনা দাঁড়াবে না, তার দলের একজন নিশ্চিত জয়ী হবে এরকম একজন ব্যক্তিকে সেখানে নিয়ে দাঁড় করিয়ে এমপি বানিয়ে হলেও সংসদে তারা ঢুকাতে চায়। এটা আওয়ামী লীগের একটা পলিসি। আওয়ামী লীগ সবসময় মন্দের রাজনীতিতেও তারা বিশ্বাসী, সুদিনের রাজনীতি তো তারা ভালো করে কেমন করে সেটা তো গত 16 বছর এদেশের জনগণ দেখেছেন। এই আজও আওয়ামী লীগ সেই পরিকল্পনা নিয়েই মাঠে নামছে। আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে বলছি, যারা মনে মনে ভাবছেন যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে, এরা নির্বাচনে আসলেই বা কি না আসলেই বা কি, ব্যালট পেপারে একটু সুযোগ করে দেই। আপনারা যারাই এই সুযোগটা করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি মাতামাতি করবেন, আপনি বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আপনি যে উদ্দেশ্যের চিন্তা করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চান, সেই উদ্দেশ্য আপনার জন্য হিতে বিপরীত হবে। আওয়ামী লীগের ভোট ব্যাংক যেটা থাকবে, সেই ভোট ব্যাংকটা আজকে যখনই তাদের এই খুন খারাপির এত অপরাধের পরেও তাদেরকে সুযোগ করে দিবেন, ওরা যারা খুনি, তারা তো এই খুনের বদলা, খুনের জন্য যে শাস্তি সেটা আওয়ামী লীগ দিতে যাবে না। তারা তো খুন করলেও জায়েজ মনে করে, না করলেও জায়েজ মনে করে। তারা তো তাদেরকে একটা ধর্ম বানিয়ে ফেলেছে। অর্থাৎ তারা যারা অনুসারী, তারা তাদের প্রার্থীকেই ভোট দিবে। যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে বাংলাদেশের গত 15 বছর পর্যন্ত যে জুলুম অত্যাচার করে নিপীড়ন করে বাংলাদেশ থেকে এই দলের নেত্রী পালিয়ে গিয়েছে, সেই যে একটি চোরার দল, এই দলটাকে আবার আপনারা প্রতিষ্ঠিত করার একটি সুযোগ করে দিবেন। এবং এটাই আমাদের জন্য ভয়াবহতা যে আমাদের দেশে এত বড় একটা গণহত্যা হওয়ার পরেও তাদেরকে নিয়েই আবার আমরা টানাটানি করছি, কিংবা তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছি। আমি মনে করি রাজনৈতিক দলগুলো এর জন্য দায়ী থাকবেন, এবং এই অবস্থা যদি তৈরি হয়, বাংলাদেশের সর্ববৃহৎ দল থেকে শুরু করে সর্বনিম্ন দল সকলেই সেজন্য দায়ী থাকবেন। কারণ এদেশের জনগণ 5ই আগস্ট শেখ হাসিনাকে তাড়িয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। তিনি তার রাজনৈতিক জায়গাটার অবস্থান ক্লিয়ার করবেন, কোথায় থাকবেন কি থাকবেন না, এটা আমাদের দেখার বিষয় না। তো যেই দলের নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে, সেই দল তো বাংলাদেশে বিচরণ করার কথা না, নতুন করে আসার কথা না। তিনি তো পালিয়ে গিয়েছেন। তো তাকে নিয়ে আপনার আমাদের একটা চিন্তা কেন, যে একেবারে সবাইকে নিয়ে নির্বাচনের চিন্তা, এরকম করেন কেন আপনি? 15 বছর পর্যন্ত অনৈতিকভাবে বাংলাদেশে ভোট করেছে, তারা এককভাবে ক্ষমতায় থেকেছে। আগামী 15 বছরে এই আওয়ামী লীগকে ধারে কাছেই ভেটতে দিবেন না। 15 ইয়ার্স পরে আপনি আওয়ামী লীগের সাথে আপোষ করবেন না, ততদিনে তারা ক্ষমা চাইবে, নতুন প্রজন্ম আসবে, সেই সময় পর্যন্ত হাসিনা থাকবে। বিভিন্ন মন্তব্যের মধ্যে এই একটা মন্তব্য করার পর, এই যে আমরা জয়েন্ট অ্যাকশনে নামবো, পুরো বাংলাদেশ প্রশাসনের মধ্যে একটা থরহরি কম্প হয়ে গিয়েছে। এক কথা, বাংলাদেশ উপদেষ্টা মন্ডলী যারা আছে, সেই উপদেষ্টা মন্ডলী তারা এখন ভাবছে যে আমরা থাকবো কি থাকবো না, রিজাইন করে পালিয়ে যাবো কি পালিয়ে যাবো না, এই একটা দোটানায় রয়েছেন। ইতিমধ্যে হয়েছে কি, এই যে প্রথম দিন তুলসী গেবার রায়সিনা যে সম্মেলন, সেখানে যে বক্তব্যটা রেখেছিলেন, তারপরই তুলসী গেবারের ওই মুখনিশ্চিত বাণী শোনার পর ওয়াকারুজ্জামান ছুটে যান ডক্টর ইউনূসের কাছে। তিনি এমনিতে খুব ভদ্র মানুষ, তিনি ভদ্রভাবে পরিস্থিতির বিচার বিশ্লেষণ করে উনি জানিয়ে দেন যে আপনি কিভাবে ক্ষমতায় এসেছিলেন সেটা আপনার থেকে ভালো মতো কেউ জানে না, এবং আপনাকে ক্ষমতায় বসানোর পর দেশের কি অবস্থা হয়েছে সেটাও সারা পৃথিবীর কাছে উন্মোচন হয়ে গিয়েছে। এখন আমাদের উপরে একটা বড় চাপ রয়েছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ এবং ভারতের চাপ। আমাদের মতো একটা ছোট দেশ সেই চাপকে আমরা কিন্তু সহ্য করতে পারবো না। ফলে আপনাকে আমার একটা পরামর্শ আছে। পরামর্শ হচ্ছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার সময়কালে মধ্যে সময় বিবেচনা করে আপনি নিঃশব্দে প্রস্থান করুন। নইলে এমন অবস্থা আসতে পারে যে ক্ষমতা হয়তো আমাকে হাতে তুলে নিতে হবে, তারপর যেটা হবে সেটা আপনাদের কারো পক্ষে সমীচীন হবে না। আমি এটা আপনাকে পরামর্শ দিয়ে গেলাম, কোনো সাবধান বাণী নয়। আপনাকে বয়োজ্যেষ্ঠ, আপনাকে আমি পরামর্শ দিয়ে গেলাম। এই পরামর্শ আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। পরে বলতে পারবেন না যে আমি কোন রকম
আগাম আপনাকে কোনো বার্তা দিইনি। দর্শক, আমাদের এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের মন্তব্য কি, এবং বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত মিলিয়ে যেই সমস্ত কাহিনী হয়ে যাচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্ত কিছু হচ্ছে, এগুলো নিয়ে এই যে প্রতিবেদনগুলো থেকে যেগুলো শুনতে পারলেন, এগুলোর মধ্যে কি কোনো মিল আছে কিনা, কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা, সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। অবশ্যই কিন্তু ভিডিওটিতে আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।